আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকায় যেই মব হামলা হয়েছে, তো এই মব হামলা মূলত এই দেশের গণতন্ত্রের ক্ষতি হয়েছে। এই বক্তব্য আমার কোনো বক্তব্য নয়। এটা আমাদের বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনারই বক্তব্য। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনদিন দেখিনি। আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তো উনি যেই কথাটা বলেছেন যে এই মব হামলার কারণে গণতন্ত্রের ক্ষতি হয়েছে এবং সেই সাথে এই মব সন্ত্রাসী হামলার কারণে এই সারা বিশ্বের মধ্যে যেই বাংলাদেশের সুনাম, এই সুনাম বা ভাবমূর্তি আরো খারাপভাবে নষ্ট হয়েছে। এখন ওনাদের কাছে আমার প্রশ্ন, 71 থেকে আজ অব্দি পর্যন্ত এই আপনারা বিএনপি এবং আওয়ামী লীগ মিলে যত রকমের হরতাল অবরোধ ঘটিয়েছেন, এই হরতাল অবরোধের কারণে মানে সাধারণ মানুষের যে দুর্ভোগ হয়েছে এবং আপনারা বাস সহ অন্যান্য সরকারি বা বেসরকারি অবকাঠামোর আপনারা যে ক্ষতি করেছেন আগুন লাগিয়ে, সেগুলো কি মব সন্ত্রাসী না? যখন সাধারণ মানুষ কিছুদিন আগে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করেছে, তখন এটা মব হয়ে গেল না? হ্যাঁ, মব সন্ত্রাসী এটা আমিও কখনো সমর্থন করি না। আমি আমার নৈতিক জায়গা থেকে কখনোই সমর্থন করতে পারি না যদি আমি সত্যিকার অর্থে মানুষ হই। কিন্তু একটা দেশে যখন কোনো ল অ্যান্ড অর্ডার থাকবে না, জুডিশিয়াল সিস্টেম সবকিছু ভেঙে পড়বে, পুলিশ প্রশাসন তার যে অর্পিত দায়িত্ব, সেই অর্পিত দায়িত্ব তারা যদি ঠিকমতো পালন না করতে পারে, তখন দেওয়ালের পিঠ থেকে যাওয়ার পর জনগণ মানে আইন নিজের হাতে তো তুলে নিবেই। আর এই প্রথম আলো ডেইলি স্টার এই বিএনপিদের কাছে যে সুফি দরবেশ যে হয়ে গেছে, এই প্রথম আলো আর ডেইলি স্টার আপনাদের সাথে এই হাসিনার আমলে কি কি করেছে আপনারা এক নিমিষেই ভুলে গেলেন? এতটা বেমান অকৃতজ্ঞ তোরা কিভাবে হস বল? এই প্রথম আলো হাসিনার আমলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে যেভাবে নোংরামি করেছে, এই নোংরামির কথাগুলো কি আপনাদের মনে নেই? এই যে আমার স্ক্রিনের মধ্যে যেই স্ক্রিনশট গুলো শো করছে, এগুলো এই প্রথম আলো পত্রিকার হেড নিউজ। এই যে এই তারেক রহমান, খালেদা জিয়া, কোকো সহ এই তিনজনকে নিয়ে যে নোংরামি খেলায় মেতে উঠেছে, আজকে এই বিএনপির নীতি নির্ধারকরা সবকিছু মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছেন। ভুলে তো যাবেনই। আপনারা তো প্রথম আলো ডেইলি স্টারের কাছ থেকে অনেক মজার মজার মধু খেয়েছেন। এই মধুর মজা পেয়ে এখন আপনারা সবকিছু ভুলে গেছেন আর প্রথম আলো ডেইলি স্টার নিয়ে চাটুকারিতা করছেন। আমাদের যে একজন সামরিক সেনাবাহিনীর অফিসার ছিল, নাম হচ্ছে জিয়াউল হক, এই জিয়াউল হকের সাথে এই প্রথম আলো কি কি করেছে আপনারা ভুলে গেলেও কি হবে? বাংলাদেশের 20 কোটি মানুষ এখনো ভুলে নাই। একজন মেধাবী সেনাবাহিনীর অফিসার হাসিনার চাটুকারিতা না করে তিনি তার নৈতিক জায়গায় অন্যায়কে অন্যায় এবং সঠিককে সঠিক বলার অপরাধে তাকে জঙ্গি বানিয়ে এই দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন। এই প্রথম আলো ডেইলি স্টারের যে গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনি মানে তাদের সম্পাদকের চেহারাটা দেখেন, তাদের থবর এবং এই পত্রিকাগুলোর অন্যান্য যেসব গণমাধ্যম কর্মী যারা আছে, তাদের চেহারা, পোশাক আশাক, বেশভূষ দেখেন, মানে প্রত্যেকটা পোশাকে কথা বলার যে অবয়ব, সবকিছুর মধ্যে মানে একটা ইন্ডিয়ান কালচারের আভিজাত্য মানে কেমন জানি ফুটে ওঠে। তাদের মানে বেশভূষ, কথাবার্তার বা যেই তাদের শারীরিক ভাষা, এগুলো আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই বিতর্কিত পত্রিকা এগুলো হচ্ছে ভারতীয় এজেন্ট। এরা মানে সবসময় একটা চক্রান্ত খেলায় সারাক্ষণ খেলে থাকে যে কিভাবে বাংলাদেশের মধ্যে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। এগুলো ভারতের স্পন্সরই চলে এবং কিভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় চলে। ফিনাকি, ইলিয়াস সহ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর একদম যুক্তি খণ্ডন করে মানে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিয়েছে। তারপর আপনারা সব ইতিহাস ভুলে গিয়ে আপনারা প্রথম আলো ডেইলি স্টারের কনফারেন্সে যে মানে মব হয়েছে কেন, ভাঙচুর হয়েছে কেন, সেটা নিয়ে আপনারা প্রতিবাদ সভা করেন। মানে কতটা নির্লজ্জতার পরিচয় দিলে তারা এই ধরনের কাজ করে। 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার সময় থেকে এই যে হাদি হত্যা হলো, এই হাদি হত্যার আগ পর্যন্ত কোনো একটা সিঙ্গেল জনগণ প্রথম আলো ডেইলি স্টার পত্রিকায় যে হামলা করেছে, করে নাই। কেন করে নাই? কেন তারা অপেক্ষা করেছে যে সরকার কি ভূমিকা পালন করে। কিন্তু সরকার তো কোনো ভূমিকা পালন করবে না। মানে বাংলাদেশের সরকারের দায়িত্বে যারা থাকবে, যারা কিনা ক্ষমতায় আসবে, এই দেশের ক্ষমতায় থাকতে হলে ভারতের চাটুকারিতা করতে হবে, ভারতের তলোয়া চাটতে হবে। যদি আপনি চাটাচাটি করতে পারেন তাহলে আপনি মানে তাদের ভরসায় বা তাদের শেল্টারে আপনি ক্ষমতায় থাকতে পারবেন। তদ্রুপ বিএনপিরাও এখন সেটাই করছে যেটা হাসিনা করেছিল। যদি আপনারা মানে তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসতে চান, তাহলে একটা কাজ করলে কেমন হয়? এই যে সামনে নির্বাচন হবে, এই নির্বাচন সবকিছু বাদ দিয়ে আপনারা ভারতের একটা অংশ হয়ে যান। আপনারা ভারতকে প্রস্তাব করেন যে আমরা মানে একক রাষ্ট্র হিসেবে থাকতে চাই না, আমরা তোমাদের একটা অংশ হয়ে থাকতে চাই। আমরা তোমাদের কাছে আমাদের দেশ বিক্রি করে দিতে চাই। বাংলাদেশের কোনো পতাকা থাকবে না। হ্যাঁ, বাংলাদেশ নামটা থাকবে, এটা জাস্ট ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে এই নামটা থাকবে। আর বাকি যা আছে সবকিছু পরিবর্তন হবে। বাস এটা আপনারা ভারতকে বলে দেন, তাহলেই তো হয়। আমরা ভারতের একটা অংশ হয়ে যাব। আপনারা জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করবেন না, আপনারা রাজনীতি করবেন নোংরা রাজনীতি। নোংরা রাজনীতি আপনাদের করতেই হবে। এই যে গত কিছুদিন আগে একটা ছেলে এই ককটেল বিস্ফোরণে মারা গেছে, এটা তো মব ছিল। তো এই যে এই ছেলে এই ককটেলের আঘাতে যে মারা গেছে,
এটা নিয়ে আপনাদের পক্ষ থেকে আজও পর্যন্ত আপনি বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত শিবির বলেন, মানে একটা দল কেউ এটা নিয়ে কোনো ধরনের প্রতিবাদ করেনি। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, সেটা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছে। আমিও হাদি ভাইয়ের মৃত্যুতে সমবেতিত। কিন্তু এই ছেলেটাও তো একটা মানুষ। কারা এই নৃশংস হামলা করেছে, এদের পিছনে মাস্টার মাইন্ড কারা, এটা নিয়ে আজ পর্যন্ত একটা রাজনৈতিক দল কাউকে এটা নিয়ে কোনো বক্তব্য দিতে দেখিনি। কারণ এই ছেলে তো কোনো রাজনৈতিক দলকে ওই ভারতীয় মধু খাওয়াতে পারেনি। সে তো ভারতের কোনো কেউ না, বা সে কোনো রাজনৈতিক কর্মী না। তো সেই জন্য তার এই মৃত্যু একদম কার্পেটের নিচে চাপা পড়ে গেছে। এই দেশের ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীরা যে কারণে এই দেশের জন্য ফাইট করেছে, যেই কারণে এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, কারো কারো অঙ্গহানি হয়েছে, তো এই যে এত স্যাক্রিফাইস করলো তারা, দিন শেষে তাদের প্রাপ্তির খাতায় কি লেখা হলো বলেন? তাদের প্রাপ্তির খাতায় এই যে ঘোড়ার ডিম ছাড়া আর কোনো কিছুই পায়নি। তো এখন তারা নিজেরা আফসোস করছে, এবং এই যে আবু সাইদ সহ মুগ্ধ যারা শহীদ হয়েছে, তারা উপরে যেও আমার বিশ্বাস হয়তো আফসোস করে বলছে যে কি দরকার ছিল এই দেশের জন্য জীবন দেওয়া। একটা স্বৈরশাসককে বিদায় করেছি, নতুন আরেক নব্য স্বৈরাচার আসতেছে, তারাও ওই ঘুরে ফিরিয়ে এইভাবেই দেশটাকে শাসন করবে। মাঝখান দিয়ে আমাদের মূল্যবান জীবন শেষ হয়ে গেল। তাদের সামনে একটা সুন্দর ব্রাইট ফিউচার ছিল, সেই ব্রাইট ফিউচার, কেরিয়ার সবকিছু বিসর্জন দিয়ে তারা এই দেশের জন্য জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা ঘোড়ার ডিম ছাড়া আর কোনো কিছু পায়নি। তো আমার এই ভিডিও যারা দেখছেন, যারা কিনা স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ বা একটা উপদেশ থাকবে। বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে উপদেশ দিব। সেটা হচ্ছে যে আর কিছু হয়ে যাক বা না হয়ে যাক, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কেরিয়ার নিয়ে ভাবো, পরিবার নিয়ে ভাবো। দরকার হলে পড়াশোনার পাশাপাশি 10-15টা প্রেম করো, লিভ টুগেদার করো, যা মন তা করো, ঠিক আছে? সব কিছু করো, পড়াশোনা ঠিক রাখো। পড়াশোনার সাথে একটা স্কিল রিলেটেড বিভিন্ন কাজ শিখো, আইএলটিএস করো, আইএলটিএস করে তারপর ভালো স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাও। যদি সেখানে কোনো ভালো পাও, সেখানকার সেই দেশের পাসপোর্ট বা নাগরিকত্ব পাও, নাগরিকত্ব পাওয়ার সাথে সাথে বাংলাদেশের পাসপোর্ট বা আইডি কার্ড এটা ছিঁড়ে ফেলে আর ডাস্টবিনে ফেলে দিবা। বাংলাদেশের নাম আর মুখে আনবে না। কোনো বড় ভাই, অমুক ভাই, তমুক ভাই, পাতি নেতা, সাথী নেতা কেউ যদি বলে যে আমরা বিপ্লব ঘটাবো, আবার তোমরা আসো, রাস্তায় আসো, পুলিশের সাথে আমরা ফাইট করব, আমরা গুলি খাবো, পুলিশকে মেরে একদম উপরে পাঠিয়ে দিব, এই ধরনের উস্কানিমূলক কথা বলে কেউ যদি তোমাদেরকে মিছিলে নিয়ে যেতে চায়, যেটা বলবে উড়ানে ধরে ফিরে ওখানেই মপ করে দিয়ে দিবা। আমাদের মতো মানুষের এত ঠেকা পড়ে নেই যে এই বাংলাদেশের মতো একটা 2 টাকার এইসব মাদার চোদের রাষ্ট্রের জন্য আমরা আমাদের মূল্যবান জীবন উৎসর্গ করবো। ভাই, আমরা ইয়ানাফসি নিয়ে থাকি। বাংলাদেশ হোক মারা খারাপ, এই বাংলাদেশটা হচ্ছে নোংরা রাজনীতি যারা করে তাদের জন্য, তারা এই বাংলাদেশ নিয়ে থাকুক। আমরা আমাদের পেট নিয়ে চিন্তা করি, আমরা আমাদের পরিবার নিয়ে ভাববো, আমরা আমাদের কেরিয়ার নিয়ে ভাববো, আর কিভাবে কি করলে আমরা দেশের বাইরে চলে যেতে পারি বা আমাদের একটা সুন্দর কেরিয়ার দাঁড় করাতে পারি, সেটা নিয়ে ভাবি। এই দেশ জাহান্নামে যাক না অথবা জান্নাতে যাক, এটা আমার দেখার বিষয় না। অনেক শিক্ষা হয়েছে, ঠিক আছে? ওই যে একটা প্রবাদ আছে না, যে নেড়ায় একবার বেলতলায় যায়, বারবার কিন্তু যায় না। তো একবার আমরা বেলতলায় গেছি, আমাদের শিক্ষা হয়ে গেছে, আমরা আর শিক্ষা নিতে চাই না। ওই একটা শিক্ষাই যথেষ্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।